আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে গ্রেপ্তার হতে চলেছেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। শেষ রক্ষা হল না তারেক রহমানের। নতুন কৌশলে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। এবার জানিয়ে দিব, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জামায়াত আমির ড শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে যে চিত্র উঠে আসে তা একটি গভীর রূপান্তর পর্বের ইঙ্গিত দেয়। এখানে একদিকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন, অন্যদিকে আইনি জবাবদিহিতা, পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলোর কৌশলগত পুনর্গঠন, সব মিলিয়ে পরিস্থিতি জটিল ও সংবেদনশীল হয়ে উঠেছে। তৎকালীন নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়টি গুরুত্বপূর্ণ। এম সাখাওয়াত হোসেন এবং আরেক সাবেক নির্বাচন কমিশনার শহুল হোসেনের বিরুদ্ধে যে অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে তা মূলত নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম বা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত, বিশেষ করে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো বা নির্বাচনের বিভিন্ন ধাপে হস্তক্ষেপের অভিযোগ নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত করে। যদি এই অভিযোগগুলো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়, তাহলে আইনি প্রক্রিয়ার আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া স্বাভাবিক বিষয় হবে। একটি দেশের গণতান্ত্রিক কাঠামোর অন্যতম স্তম্ভ হল সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা শুধু ব্যক্তিগত দায় নয়, বরং পুরো ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি করে। ফলে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত ও বিচার অত্যন্ত জরুরি হয়ে ওঠে। এদিকে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গটিও আপনার বর্ণনায় গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার না হলে তা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে। এই ধরনের অপরাধের বিচার বিলম্বিত হওয়া বা অনিশ্চয়তায় থাকলে তা আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনার বক্তব্য অনুযায়ী এই বিচার অবশ্যম্ভাবী, আজ না হলে কাল। এটি মূলত বিচার প্রক্রিয়ার প্রতি প্রত্যাশার প্রতিফলন। রাজনৈতিক নেতৃত্বের প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান নিয়েও অনিশ্চয়তার কথা বলা হয়েছে। অতীতের কিছু ঘটনার উল্লেখ করে বলা হয়েছে যে তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং সে সময় দেশ ত্যাগ করেছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান আবারও চাপে পড়তে পারে, এমন একটি ইঙ্গিত এখানে পাওয়া যায়। একটি রাজনৈতিক দলের নেতৃত্ব যখন আইনি, প্রশাসনিক এবং আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, তখন তার প্রভাব পুরো দলের ওপর পড়ে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সামগ্রিক অবস্থানও এখানে প্রশ্নের মুখে। যদি দলটির শীর্ষ নেতৃত্ব চাপে থাকে এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়, তাহলে রাজনৈতিকভাবে দলটির অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়। এই পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের কৌশলগত পুনরাগমনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনার বর্ণনায় বলা হয়েছে যে দলটি নতুন কৌশলে রাজনীতিতে ফিরছে। একটি রাজনৈতিক দল দীর্ঘ সময় চাপে থাকার পর যখন পুনরায় সক্রিয় হওয়ার পরিকল্পনা করে, তখন তারা সাধারণত সাংগঠনিক পুনর্গঠন, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেয়। এই প্রসঙ্গে এস এম রেজাউল করিমের বক্তব্যের উল্লেখ করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের দেশে ফিরে আসা এবং রাজনৈতিক ময়দানে সক্রিয় হওয়ার বিষয়টি উঠে এসেছে। এটি ইঙ্গিত করে যে দলটি শুধু আনুষ্ঠানিক নয়, বাস্তব রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। রাজনৈতিক কৌশলের দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সময়। যখন একটি পক্ষ দুর্বল হয়ে পড়ে, তখন অন্য পক্ষ সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে। আওয়ামী লীগের ক্ষেত্রে এই কৌশল হতে পারে সাংগঠনিক পুনর্গঠন, জনমত তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান শক্ত করা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইন ও রাজনীতির সমান্তরাল চলন। একদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অভিযোগের তদন্ত ও বিচার চলছে বা হতে পারে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয় হচ্ছে। এই দুই প্রক্রিয়া একসাথে চললে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আপনার বর্ণনায় একটি দৃঢ় বক্তব্যও রয়েছে যে কোনো রেহাই নেই এবং ইতিহাস রচনা হয়ে গেছে। এটি মূলত রাজনৈতিক বাস্তবতার একটি কঠোর মূল্যায়ন, যেখানে ভবিষ্যৎ ঘটনা প্রবাহকে অনিবার্য হিসাবে দেখা হচ্ছে।
তবে বাস্তবে রাজনৈতিক পরিস্থিতি অনেক সময় দ্রুত পরিবর্তিত হয় এবং বিভিন্ন ফ্যাক্টর যেমন আইনি রায়, আন্তর্জাতিক চাপ, জনমত এসবের ওপর নির্ভর করে ফলাফল ভিন্ন হতে পারে। সব মিলিয়ে এই প্রেক্ষাপটে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, নির্বাচন প্রক্রিয়া এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতা একটি বড় ইস্যু। দ্বিতীয়ত, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্কিত অপরাধের বিচার রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বড় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। এখানে প্রতিটি সিদ্ধান্ত, তা আইনি হোক বা রাজনৈতিক, দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থিতিশীলতা বজায় রাখতে হলে প্রয়োজন হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল পক্ষের দায়িত্বশীল আচরণ। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে বিরোধী দল ও সরকারের মধ্যে বাকবিতণ্ডা একটি নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বক্তব্যকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা সংসদের কার্যক্রম ও রাজনৈতিক পরিবেশ উভয়ের ওপরই প্রভাব ফেলেছে। অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে ড শফিকুর রহমান সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, তাকে অভিযুক্ত করা হয়েছে সংসদে অসত্য কথা বলার জন্য। এর জবাবে ইনি কটাক্ষ করে মন্তব্য করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করতে পারেন। এমন বক্তব্য সংসদের ভেতরে বেশ তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ধরনের মন্তব্য সাধারণত সংসদীয় ভাষার শালীনতার প্রশ্ন তোলে এবং রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে দেয়। এই অবস্থায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হস্তক্ষেপ করেন। তিনি বিষয়টি আগের দিনের আলোচনার অংশ হিসাবে উল্লেখ করে বলেন, এটি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে এবং নতুন করে তা সংসদে তোলার প্রয়োজন নেই। স্পিকারের এই বক্তব্য সংসদের কার্যক্রমকে নিয়মের মধ্যে রাখার একটি প্রচেষ্টা হিসাবে দেখা যায়, কারণ সংসদীয় রীতিনীতি অনুযায়ী একই বিষয় বারবার উত্থাপন করা অনুচিত। তবে এখানেই বিতর্ক শেষ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, বিরোধী দলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন। বিশেষ করে মিথ্যা শব্দটি নিয়ে তিনি আপত্তি তোলেন এবং সেটিকে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার এক্সপাঞ্জ করার অনুরোধ জানান। তার যুক্তি ছিল, অসত্য বলা হলে তা গ্রহণযোগ্য হতে পারত, কিন্তু মিথ্যা শব্দটি সরাসরি অভিযোগের মতো শোনায়, যা সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী। এরপর তিনি আগের দিনের ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তার মতে, রুল 62 অনুযায়ী একটি বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতুবি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যা বিরোধী দল ওয়াকআউট করার পরে সংসদে গৃহীত হয়। ফলে বিরোধী দলীয় নেতা যে বক্তব্য দিয়েছেন তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষায় বিরোধী দলীয় নেতার বক্তব্য অসত্য ব্যাখ্যা ছিল। এই অবস্থায় আবার বক্তব্য দেন ড শফিকুর রহমান। তিনি বলেন, এখানে মূলত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তার ব্যাখ্যা অনুযায়ী একই বিষয়ের ওপর পূর্বে একজন স্বতন্ত্র সদস্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। পরবর্তীতে সেই একই প্রস্তাব ভিন্ন নামে আবার উপস্থাপন করা হয়েছে। ফলে তিনি পূর্বের তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন এবং তার মতে ইনি কোনো ভুল তথ্য দেননি। তিনি দাবি করেন, প্রস্তাবের নাম পরিবর্তন হলেও মূল বিষয়বস্তু একই ছিল। এই পুরো বিতর্কটি সংসদীয় প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিককে সামনে নিয়ে আসে, তা হল নিয়ম ও ব্যাখ্যার পার্থক্য। একই ঘটনা বা প্রস্তাব ভিন্নভাবে ব্যাখ্যা করা হলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, বিশেষ করে সংসদের মতো একটি ফোরামে যেখানে প্রতিটি শব্দ ও বক্তব্য গুরুত্ব বহন করে। সেখানে এই ধরনের বিভ্রান্তি দ্রুত রাজনৈতিক বিতর্কে রূপ নেয়। এখানে রুল 62 প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ। সংসদের কার্যপ্রণালী বিধির এই ধারা অনুযায়ী নির্দিষ্ট প্রক্রিয়ায় মুলতুবি প্রস্তাব উত্থাপন ও গ্রহণ করা হয়। যদি কোনো প্রস্তাব ওয়াকআউটের পরে গৃহীত হয়, তাহলে বিরোধী দলের সদস্যরা সেটি সরাসরি প্রত্যক্ষ নাও করতে পারেন। ফলে পরবর্তী সময়ে সেই প্রস্তাব নিয়ে ভিন্ন ব্যাখ্যা আসা অস্বাভাবিক নয়। এই ঘটনাটি আরও একটি দিক তুলে ধরে, সংসদে ভাষার ব্যবহার। মিথ্যা এবং অসত্য এই দুই শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য থাকলেও রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব অনেক বড় হতে পারে। মিথ্যা শব্দটি সরাসরি অভিযোগ হিসাবে ধরা হয়, যেখানে অসত্য তুলনামূলকভাবে নরম একটি শব্দ। সংসদীয় শালীনতা বজায় রাখতে এই ধরনের শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বিতর্ক সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার ঘাটতিও প্রকাশ করে। যখন একটি পক্ষ অন্য পক্ষের বক্তব্যকে সরাসরি মিথ্যা বলে আখ্যা দেয়, তখন তা শুধু ব্যক্তিগত নয়, বরং প্রাতিষ্ঠানিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলে। একইভাবে যখন সরকার পক্ষ বিরোধী দলের বক্তব্যকে অসত্য ব্যাখ্যা বলে উল্লেখ করে, তখন তা রাজনৈতিক বিভাজনকে আরও স্পষ্ট করে তোলে।
সব মিলিয়ে এই সংসদীয় বিতর্ক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিফলন। এখানে শুধু একটি প্রস্তাব বা একটি শব্দ নিয়ে বিতর্ক নয়, বরং এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক অবস্থান, ব্যাখ্যার পার্থক্য এবং পারস্পরিক আস্থার অভাব। পরিশেষে বলা যায়, সংসদ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির একটি। এখানে যুক্তি, তথ্য এবং শালীনতার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। এই ধরনের বিতর্ক যদি নিয়মের মধ্যে থেকে পরিচালিত হয়, তাহলে তা গণতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু যদি তা ব্যক্তিগত আক্রমণ বা অসংসদীয় ভাষায় রূপ নেয়, তাহলে তার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।